অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 28/8/2025 বৃহস্পতিবার। আমাদের গ্রুপের 15তম ক্লাস। আজকের আলোচ্য বিষয় দ্য সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র। আজকে আমাদের এই গ্রুপের দ্বিতীয় পর্বের আলোচনা করবেন শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর নীলকান্ত সরকার স্যার। ডক্টর নীলকান্ত সরকার স্যার, শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর কেসি দাস ও ডক্টর তপন কাঞ্জিলাল মহোদয়ের স্নেহধন্য স্টুডেন্ট। আলোচনা পূর্বে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আলোচনা চলাকালীন আপনারা কেউ ক্লাসের কোন রকম বিঘ্ন যাতে না ঘটে তার জন্য দৃষ্টি রাখবেন। কেউ আনমিউট হবেন না বা ভিডিও ওপেন করবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসের একদম সর্বশেষ সময় পর্যন্ত আমাদের এই ক্লাসের সাথে যুক্ত থাকবেন। কোন রকম প্রশ্ন বা কোন রকম সংযোজন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং ক্লাসের শেষে আপনারা এই সংযোজন বা প্রশ্নটি করে আমাদেরকে জানাবেন। স্যার শুরু করুন স্যার। ঠিক আছে। আজকে এই ক্লাসে আমি হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে। আজকে এই ক্লাসে যারা যারা সমবেত হয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা আপনারা সবাই জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চিকিৎসা ক্ষেত্রে সব সময়ই প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে ভাবতে হয়। তো আমি চেষ্টা করব যে এই বিষয়টাতে ডক্টর জেমস টাইলার কেন্ট তো বিশদভাবে বলেইছেন, এছাড়াও অন্যান্য বহু লেখকই সম্পর্কে বলেছেন, কিন্তু সবচেয়ে ভালো লেখা অবশ্যই ডক্টর জেমস টাইলার কেন্টের ফিলোসফিতে রয়েছে, দ্য সেকেন্ড প্রেসক্রিপশন। তো আমি আমার দিক থেকে নতুন কিছু তো বলার নেই, তার বক্তব্যটা কি আরো কিভাবে বোঝানো যায় বা সেইটুকুই আমরা যদি মাথায় ধরতে পারি তাহলেই কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের অসুবিধে হওয়ার কথা নয়। এইটুকুই বলছি। আমি খালি চেষ্টা করব সেটাই কিছুটা ক্লিয়ার ভাবে বলা যায় কিনা। তো যাই হোক, আমরা আগের দিন আলোচনা করেছিলাম, একটা প্রফর্মা দিয়েছিলাম যে ওষুধ দেওয়ার পর থেকেই পরিবর্তন হয় আমাদের রোগীদের মধ্যে। এই বৃদ্ধি, এই লক্ষণগুলোর পরিবর্তন আমরা দেখি যে হয় বৃদ্ধি ঘটেছে নয় উন্নতি হচ্ছে, অর্থাৎ লক্ষণের পরিবর্তন হচ্ছে। লক্ষণের পরিবর্তনগুলোকে দুই ভাগে আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছে বৃদ্ধি, আর একটা হচ্ছে হ্রাস বা আরাম বা উন্নতি। বা এই হ্রাস বা আরাম বা উন্নতিকে কিন্তু উপশম বলা যাবে না। উপশম কথাটার মানে হচ্ছে প্যালিয়েশন। আমি সেই জন্য হ্রাস, কম হওয়া, বা উন্নতি বা আরাম বা বিরাম, মানে রোগের বিরাম হওয়া, এই কথাগুলো উল্লেখ করেছি বাংলাতে। সুতরাং অ্যাগ্রাভেশন অথবা অ্যামুলিয়েশন, এই দুটো শব্দ ব্যবহার করা যাচ্ছে। অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে আমরা ভাগ করেছি দুই ভাগে।
একটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি, আর একটা হচ্ছে রোগের বৃদ্ধি। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে সঠিক হলেও যে প্রথম কয়েক ঘন্টার মধ্যে যে বৃদ্ধিগুলো ঘটে সেটা, এবং সেই বৃদ্ধিটা আসলে ওষুধের সঙ্গে রোগের যে অ্যাকশন রিয়াকশনের ফল, অর্থাৎ জীবনী শক্তির মধ্যে যে সঙ্গে তার যে রিয়াকশনের ফল, আর রোগের বৃদ্ধি যেখানে রোগটা বৃদ্ধি হচ্ছে, তার লক্ষণগুলো, তার স্টেজগুলো ক্রমাগত এক স্টেজ থেকে তার সামনের স্টেজে, অগ্রবর্তী স্টেজে এগিয়ে চলেছে, এটাই হচ্ছে রোগের বৃদ্ধি। তা আমরা হোমিওপ্যাথিক বৃদ্ধি কাকে বলে, রোগের বৃদ্ধি কাকে বলে, এ সম্পর্কে বলেছিলাম। এবং রোগের বৃদ্ধি বোঝাতে যে আমি পাইরোজেনের, আমার চিকিৎসিত পাইরোজেনের একটা জ্বরের, এই টাইফয়েড জ্বরের রোগীর উল্লেখ করেছিলাম, এবং সেখানেই বুঝেছিলাম, বলেছিলাম যে কোন কোন সিমটমস গুলো রোগের আর কোন কোন সিমটমস গুলো হলো রোগীর। অর্থাৎ আমাদের প্রথমেই রোগীর লক্ষণ এবং রোগের লক্ষণ, এই দুটো জিনিস বুঝতে হবে। এইসবের উপরে। আর রোগীর লক্ষণ বুঝতে গেলে অবশ্যই আমাদের নির্ভর করতে হবে আজ পর্যন্ত প্র্যাকটিস অফ মেডিসিন বা মডার্ন প্যাথোলজি আজ পর্যন্ত যা 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 আবিষ্কার করেছেন সবকিছুই রোগ সম্পর্কে আমরা যা কিছু জানতে পেরেছি সেটার উপরে। সুতরাং এই দুটো জিনিসই, দুই দিকই যদি আমরা খুব ভালোভাবে, দুই পাল্লা ভালোভাবে সমান্তরালে রাখি, তবেই কিন্তু হোমিওপ্যাথিটা ঠিক ঠিক ভাবে করা সম্ভব। কোনো একটা পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে চিকিৎসা করা যাবে না তা বলছি না, কিন্তু অসুবিধে কখনো কখনো তো হতেই পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধে হবেই, অন্তত আজকের দিনে। তো সে যাই হোক, এখন আমি আসব যে হোমিওপ্যাথিক বৃদ্ধি তো সম্পর্কে বলেইছিলাম, এবার রোগের বৃদ্ধি সম্পর্কে দু চার কথা বলে নি। রোগের বৃদ্ধি হলো যেখানে রোগের সাধারণ লক্ষণগুলো বৃদ্ধি হয়, অর্থাৎ রোগীর লক্ষণের দিক থেকে খারাপ আছে না রোগের লক্ষণের দিক থেকে খারাপ আছে, এই দুটো জিনিস কিন্তু তখন আমাদের জাজমেন্ট করতে হবে। এবং সেই জাজমেন্টটা আমি করব কিসের সাপেক্ষে, না আমি প্রথম যে কেস রেকর্ড করেছিলাম সেই কেস রেকর্ডে সেখানে তো সব সিমটমই আছে, রোগীর লক্ষণও আছে, রোগের লক্ষণও আছে। তো সেই সব লক্ষণের ভিত্তিতে আমি এখন জাজমেন্ট করতে শুরু করব। এখানে এই উদাহরণে আমরা দেখি যে ওষুধ দেবার পরে রোগী যদি আরো দুর্বল, যেমন টাইফয়েডের ক্ষেত্রে
জ্বর আরো বেশি, তার অনুভূতিগত এবং মস্তিষ্কের লক্ষণ বৃদ্ধি পেয়েছে, জ্বরের ঘোরে হুল বকছে, পেটে ঘা আসছে, পায়খানায় রক্ত আসছে, অনবরত বমি করছে। বুঝতে হবে যে টাইফয়েড রোগের ক্ষেত্রে যদি হয় তাহলে তৃতীয় স্টেজ আসছে। আমি সেকেন্ড স্টেজ ওষুধ দিয়েছিলাম। তাহলে এইসব হচ্ছে রোগের লক্ষণ, এই লক্ষণগুলো খারাপ হচ্ছে। বুঝতে হবে রোগ লক্ষণের অবনতি হচ্ছে, সেই কারণে রোগী ভালো নেই, রোগ তৃতীয় স্টেজের দিকে হাঁটছে। সুতরাং রোগ সম্পর্কে আগেই যে বললাম, যথেষ্ট জ্ঞান না থাকলে হোমিওপ্যাথি করা বিপজ্জনক হতে পারে। তখন অবশ্যই বুঝতে হবে যে আমার ওষুধটা ঠিক নেই। তাহলে আমাকে একটা সঠিক ওষুধ যদি এই সময় যদি প্রেসক্রিপশন না করা যায় বা আমি যদি না পারি, তাহলে রোগী তো মারাও যেতে পারি। সুতরাং যদি আমি না পারি, তাহলে সেরকম ক্ষেত্রে অন্য বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সে আমাদের হোমিওপ্যাথিক লাইনেই হতে পারে। এবার যদি তা না হয়, তাও না পাওয়া যায়, তাহলে অবশ্যই কেসটা তার প্রাণ বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে রেফারও করা যেতে পারে। কারণ আমি যেখানে পারছি না, তার প্রাণ সংকট হয়েছে, কিন্তু আমি যদি নিশ্চিত থাকি যে হ্যাঁ ওষুধ ঠিক দিয়েছি এবং রোগীর উন্নতি হচ্ছে, যদিও রোগ লক্ষণের কিছু খারাপ দেখতে পাচ্ছি, এবং আমি যদি নিশ্চিত হতে পারি, তাহলে কিন্তু আমি কখনোই ওইসব পথে হাঁটবো না। এবার আমরা আসব যে এই যে হোমিওপ্যাথিক বৃদ্ধি সম্পর্কে বলেছি যে হোমিওপ্যাথিক বৃদ্ধি কাকে বলে, আবার এবার বললাম যে রোগের বৃদ্ধি কাকে বলে। এবার আমরা আলোচনায় আসবো যে এই যে হোমিওপ্যাথিক বৃদ্ধি কত রকমের হতে পারে সেই সম্পর্কে আমি মোটামুটি যা ছক দিয়েছি তাতে 6 রকমের হতে পারে। সেই 6 রকম বিষয়টা এক এক করে আমি আলোচনায় আনছি। যেমন ধরুন, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ওষুধ নির্বাচন সঠিক হলেও অতিরিক্ত মাত্রায়, হয়তো নিম্ন শক্তি, অনেকে আছে নিম্ন শক্তির ওষুধ খুব ঘন ঘন দিতে থাকবেন, বা উচ্চ শক্তিরও ওষুধ অনেকে বারবার দেন, অর্থাৎ রিপিটেশন অফ দি ডোজ অনেকবার করে ফেলছেন। এখানে একটা কথা মনে রাখবেন, যারা পলিফার্মেসি করেন অর্থাৎ একের বেশি ওষুধ দেন, আমি কিন্তু তাদের এইসব আলোচনা তাদের জন্য নয়। এইসব আলোচনা হলো যারা সঠিকভাবে কেস রেকর্ডিং করেন এবং একটা সিঙ্গেল রেমেডি দেন এবং মিনিমাম ডোজ অর্থাৎ খুব সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করেন এবং দীর্ঘ অবজারভেশন রাখেন, দীর্ঘদিন ধরে অবজারভেশন করতে থাকেন এবং সিদ্ধান্ত নেন, সেই সমস্ত চিকিৎসকদের জন্য। যদিও এ কথা আমি বলবো যে যারা শুরু করছেন প্রথম, তাদের তো অত জ্ঞান হয়নি, তাদের ক্ষেত্রে কি বলবেন? তাহলে তাদের ক্ষেত্রে এটাই বলবো, তারাও এই নিয়ম বুঝুক না বুঝুক, এই নিয়মটা ফলো করার জন্য চেষ্টা করতে হবে। সিমটমস গুলোকে স্টাডি করে সিমটমস গুলোর গতিবিধিটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার এবং ওয়াচফুল হওয়ার জন্য
বিচক্ষণতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে এবং সবসময় সিঙ্গেল রেমেডি দিয়ে সেটা করতে হবে এবং মিনিমাম ডোজ দিয়ে করতে হবে এবং সেই সিমটমস গুলোকে বোঝার চেষ্টা করতে হবে। প্রথম দিকে ভুল হবে, ভুল হতে হতেই একটা সময় ঠিক হবে যদি ইন্দ্রিয়গুলোকে সজাগ রাখা যায়। তো যাক, এবার বলবো যেটা, যে প্রথম কথা হলো যে ওষুধ নির্বাচন যদি সঠিকও হয়েছে, তথাপি যদি আমরা বারবার রিপিট করি তাহলে কিন্তু ওষুধের লক্ষণগুলো ওই রোগীর মধ্যে প্রকাশিত হবে এবং রোগকে জটিল করে তুলবে। এটা হোমিওপ্যাথির ড্রাগ ডিজিজে পরিণত হয়, যেটা কিন্তু ওষুধের প্রুভিং এ পাওয়া যায়, অর্থাৎ ড্রাগ প্রুভিং হয়ে যাবে। এই যে ওষুধ, এই ওষুধটা এখানে ড্রাগ মায়াজমের মতন কাজ করে। আমার জীবনে আমি দেখেছি, একটা ঘটনার এখানে উল্লেখ করি। একজন শিক্ষকের সেথি চিকিৎসা করতে আসে, সেখানে ওষুধটা 0-1 শক্তির ছিল, অর্থাৎ মিলিসিমাল স্কেলের। 200 নম্বর গ্লাসের জল পরিবর্তনের মাধ্যমে এটা তৈরি হয়েছিল এবং তাকে শুধু একদিন সকালে ওই 200 নম্বর গ্লাসের থেকে 1 ফোঁটা 1 গ্লাস জলে মিশিয়ে তা থেকে মাত্র 1 ফোঁটা খেতে বলেছিলাম। কিন্তু সে ভেবেছিল যে প্রতিদিন এইভাবে 1 ফোঁটা করে খেয়ে যেতে হবে। এতটা ওষুধ দিয়েছে, ঘরে বসিয়ে রেখে লাভটা কি? অর্থাৎ তার বোঝায় ভুল ছিল। তো এভাবে সে এক নাগারে 2 মাস খেয়েছিল, কারণ আমরা সাধারণত 2 মাস পরে আবার রোগীকে ডেট দিই। এভাবে সে এক নাগারে খেয়ে গেছে এবং 2 মাস ধরে খেয়ে গেছে। ফল কি হয়েছিল? ফলে দেখুন, এখানে ঘটনাটা হচ্ছে যে পোটেন্সিটা কিন্তু একেবারেই 50 মিলিসিমাল স্কেলে প্রথম পোটেন্সি, তারপরে সেটাকে অনেক সূক্ষ্ম করে দেওয়া। তা সত্ত্বেও কি হলো? এই যে রিপিটেশনের ফল কি হলো? সেটি খুব রকম বৃদ্ধি পেয়েছে, আর এই সেটিটাই ছিল তার ভয়ানক হীনমন্যতার জায়গা। এর জন্য সে নিজেকে গুটিয়ে রাখত, জীবনে বড় কোনো ঝুঁকি নিতে পারত না, আত্মবিশ্বাসের ভয়ানক অভাবে ভুগত, কারো সাথে গভীর বন্ধুত্ব করতে পারত না, নিজের মনের কথা কারো সঙ্গে শেয়ার করতে পারত না। যদি কেউ তার এই স্মৃতি দেখে ফেলে তাহলে তো তাকে খারাপ ভাববে, ইত্যাদি নানা রকমের ভয়ে ছিটিয়ে থাকত। এর সঙ্গে তার যুক্ত হয়েছিল চুল পড়া, টাক হয়ে যাওয়া, পেটের গন্ডগোল, কোষ্ঠবদ্ধতা। এই সমস্ত রোগ তাকে একেবারে চিন্তায় ডুবিয়ে রাখত। তা এই সমস্ত রোগগুলোই লক্ষণগুলোই বৃদ্ধি পেয়েছে। আবার তার সঙ্গে এটাও ছিল, একটা অবৈধ সম্পর্ক ছিল তার সঙ্গে একটা পরস্ত্রীর। এটাও আবার খুব অদ্ভুত ধরনের, এটাও খুব অদ্ভুত। পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক, আবার উনি ছিলেন কিন্তু অবিবাহিত, রোগী অবিবাহিত। সুতরাং সবাই, অর্থাৎ তার বাড়ির সবাই তাকে বিয়ে দেওয়ার কথা ভাবছে, চাপও দিচ্ছে। উনিও জানেন যে তার বয়স এখন 40-এর কাছে যাচ্ছে, এখনই বিয়ে করা উচিত,
আর ওই পরস্ত্রীও আরো অন্যান্য সম্পর্কে জড়িয়ে আছে সেটাও জানেন। সুতরাং এ ব্যাপারে তার ঘৃণাও আছে। অথচ কি এক মায়া, মোহ, যা থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন। আবার বিয়েও করতে চান সুন্দরী মহিলা, আবার এতেও ভয় আছে তাকে যদি তৃপ্ত না করতে পারেন, সে যদি অন্য কারো প্রণয়ে আবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ তার কাম শক্তিরও দুর্বলতা আছে, শীঘ্র পতন হয়। কারণ ওই মহিলার সঙ্গে যে খুব ভালো সেক্স করতে পারে তাও নয়, তা সেটাও পুরুষ হিসেবে তার একটা হীনমন্যতার কারণ আছে। আবার নারীকে তার প্রতি আকর্ষণ করানোর জন্য ঠান্ড বাটের অন্ত নেই। আবার নারীর কাজ ঘেঁষতেও ভয় পায়। তীব্র অন্তর্দ্বন্দ্বে ভুগতে থাকা এই রোগীর এইসব মানসিক লক্ষণ এত বৃদ্ধি পেল যে মাথার বিকার শুরু হয়ে গেল। একে আর কিছু করা গেল না, রোগীটি অ্যালোপ্যাথির হাতেই চলে গেল। তাহলে বুঝলেন যে ওষুধ রিপিটেশনের ফল কি হলো। তো আবার ডক্টর কেন্ট একটা রোগীর কথা বলেছেন যে একটা ব্রায়োনিয়ার কেস, অর্থাৎ কিনা সর্দি ঠান্ডা কাশিতে, সিজনাল একটা ঠান্ডা কাশিতে ভুগছিল একটা বাচ্চা। এবার ওষুধটা তিনি মনে হয় 30 পোটেন্সি জলে দিয়েছিলেন, একবার দিতে বলেছিলেন, কিন্তু রোগীর গার্জেনরা একবারের জায়গায় বেশ কয়েকবার রিপিট করেছিল। এবার প্রথমবার রিপিট করে উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল, সর্দি কাশি জ্বর এসব কমে গেল। কিন্তু বারংবার রিপিট করার পরে দেখা গেল বুকে নিউমোনিয়া হয়ে গেছে। তো ডক্টর কেন্টকে যখন জানানো হলো যে রোগীর অবস্থা তো খারাপ, তখন তিনি সরেজমিনে তদন্ত করে এটাই পেলেন যে প্রথমবার উন্নতি দেখালেও বারবার রিপিটেশনের ফলে রোগ বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ আরেকটু আর রিপিট করলে রোগীটা হয়তো মারাই যেত। তো যাই হোক, তাহলে এই যে রিপিটেশনের ফলে ওষুধের জন্য সঠিক ওষুধ হলেও রিপিটেশন এবং লার্জ ডোজ এবং উচ্চ শক্তির ওষুধ যদি অনেকবার রিপিটেশন হয়, ভয়ঙ্কর বিষয় হতে পারে। এবার আসি হোমিওপ্যাথিক বৃদ্ধি 2 নম্বর। এখানে আমরা বলবো যে অতিরিক্ত অনুভূতি প্রবণ যে সমস্ত রোগী, যেমন হাইপার সেন্সিটিভ পেশেন্ট বা ইডিওসিনক্রেটিক পেশেন্ট, এদের ক্ষেত্রে আপনি যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধও দেন, এর সব লক্ষণই বৃদ্ধি পাবে। ওষুধটাই যেন প্রুভিং হতে থাকে। সম্পূর্ণভাবে এই যে শরীর সংগঠনের আরোগ্য করা কিন্তু সম্ভব হয় না। এরা আরোগ্যের অযোগ্য বলেই কিন্তু বিবেচিত হয়। আবার বেঠিক ওষুধ যদি এদের দেন তো কথাই নেই, সেটাও সে প্রুভিং করে দেবে। ডক্টর জেটি কেন্ট তার ওভার সেন্সিটিভ পেশেন্ট এই অধ্যায়ে বলেছেন, এরকম একটা রোগীকে তিনি উচ্চ শক্তির ল্যাকিসিস একমাত্রা এরকম একটা শরীর সংগঠনে তিনি পরীক্ষা করেছিলেন। কি দেখতে পেয়েছিলেন না, প্রায় মাস 2 ধরে তিনি ল্যাকিসিসের রোগে ভুগছিলেন। তারপর তার যে আগের পুরনো লক্ষণ
যখন ল্যাকিসিস রোগটা প্রভুত্ব করছিল শরীরে, তখন তার যে আগের লক্ষণগুলো সেগুলো কিন্তু মুলতবি হয়ে যায়, থাকে না। তখন সে একমাত্র ল্যাকিসিসের রোগেই ভুগছিল। আবার যখন তিনি দেখতে পেলেন যে ল্যাকিসিসের প্রভাব চলে গেল, তারপর আবার আগের লক্ষণগুলো ফিরে এলো। কিন্তু যদি এরকম রোগীকে উচ্চ শক্তির কোনো ওষুধ, যা হোমিও সদৃশ নীতি অনুযায়ী যদি দেওয়া হয় এবং বারবার দেওয়া হয়, তবে এটা রোগীর রোগ প্রবণতার ভিতর দিয়ে কিন্তু কাজ করে সাংঘাতিক ক্ষতি করে দেবে। এটা ড্রাগ মায়াজমের মতন যে কাজ করবে, এটা আগেই বলেছি। সেই কারণে ডাক্তার কেন্ট এদের ওষুধের শক্তি 30 বা 200-র উপরে উঠতে নিষেধ করেছেন। আমি ডাক্তার কেন্টের প্রগনোসিস আফটার অবজারভেশন দি অ্যাকশন অফ দি রেমেডি অধ্যায়ে ডাক্তার কেন্টের 8ম যে পর্যবেক্ষণটা আছে, সেটা আমি শ্রোতাদের দেখে নিতে বলবো। সেখানে এই কথাগুলো লেখা আছে। এবার আমি কিন্তু আরেকটা জিনিসও এখানে প্রকাশ করতে চাইবো, যে ডাক্তার কেন্টের সময় 50 শততমিক শক্তি কিন্তু প্রকাশিত হয়নি। তাই তিনি হয়তো সেন্টিসিমাল স্কেলের 30 বা 200 শক্তির কথা বলেছেন। আমরা এরকম ক্ষেত্রে অবস্থা বুঝে আর কি, যেরকম যেরকম রোগীর মধ্যে রোগ প্রবণতা থাকবে সেই অনুযায়ী 50 মিলিসিমাল স্কেলের 0/1 শক্তি থেকে উপরের দিকে ওষুধগুলোকে জলে আরো অনেক লঘুকরণ করে প্রয়োগ করতে পারি। যদি দেখি যে রোগের অবস্থা ভালো নয়, খুবই খারাপ, অধিকাংশ সময়ে আমি 0/1 শক্তিকে অনেক জলে লঘুকরণ করে দিয়ে ভালো ফল পেয়েছি। এটা ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানাতে পারি। এবার আমরা আসবো হোমিওপ্যাথিক বৃদ্ধির 3 নম্বর ক্রাইটেরিয়া। এখানে কি না, সঠিক হোমিওপ্যাথিক একটা নীতিসম্মত ওষুধ, মাত্রা এবং শক্তি সবকিছু মিলিয়েই আমি একটা ওষুধ প্রয়োগ করলাম। তথাপি রোগ লক্ষণের বৃদ্ধি হতে পারে। যদি দেখা যায় যে রোগী ওষুধ খাবার 2-1 সপ্তাহ পরেই ফিরে এসে বলছে যে ডাক্তারবাবু আমি ভালো নেই, এটা হচ্ছে সেটা হচ্ছে ইত্যাদি নানান কিছু, কিন্তু যদি দেখা যায় যে ওষুধ খাবার পরপরই লক্ষণগুলো সামান্য বৃদ্ধি হয়েছিল, কিন্তু তার পরপরই সে খুব ভালো ছিল, অথচ এই অল্প কিছুদিন ভালো থাকার পরই হঠাৎ এই বৃদ্ধিটা নিয়ে রোগী এসেছে, তো চিকিৎসকের কিন্তু মাথায় স্ট্রাইক করবে যে রোগীটা ভালো ছিল, বেশ ভালো ছিল, অথচ কেন হঠাৎ করে এই বৃদ্ধিটা এলো। তো ওষুধ কিংবা কোনো মানসিক সংঘাত কিংবা অন্তর্দ্বন্দ্ব, শোক বা দুঃখ তার শরীর সংগঠনকে হয়তো
বিপথে পরিচালিত করেছে। অথবা এইটাও হতে পারে যে রোগটাই হয়তো গুরুতর, যেমন ডক্টর কেন্ট বলেছেন যে একটা তরুণ জ্বর, মানে অ্যাকিউট ফিভার, অ্যাকিউট এবং হাই ফিভার কি হচ্ছে না, এই জ্বরে সঙ্গে কি হচ্ছে, মাথায় রক্ত জমা হয়েছে, ব্লাড কনজেশন হয়েছে। এরকম ক্ষেত্রে উনি বলছেন যে উচ্চ শক্তির বেলোডোনা 5 মিনিটের বেশি আরাম দিচ্ছে না, অথচ ওষুধ ঠিক আছে। এটা কিন্তু একটা অভিজ্ঞতার বিষয়, রোগের প্রকৃতি। এখানে যেরকম এটা অ্যাকিউট স্টেজ, কোন দশায় আছে, রোগীর ভাইটালিটি, তারপরে অবস্টাকল, প্রতিবন্ধকতা ইত্যাদি সব বিষয় বিবেচনায় আনতে হবে। তরুণ রোগের ক্ষেত্রে এরকম, অর্থাৎ অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে যদি এরকম হয়, বুঝতে হবে রোগটা খুব উচ্চ পর্যায়ের কোন ইনফ্লামেটরি স্টেজে আছে, এবং সেই কারণের জন্য ভাইটাল ফোর্স রিঅ্যাক্টিভ হলেও ততটা কিউরেটিভ অ্যাকশন দিতে পারছেন। আবার আমরা যদি দেখি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি এরকম হয়, বুঝতে হবে রোগটা আরোগ্যের অযোগ্য, বুঝতে হবে তার ভিতরের যন্ত্রের কোষকলার কোনো না কোনো অপরিবর্তনীয় কোনো প্যাথোলজি তৈরি হয়েছে, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ইররিভার্সিবল প্যাথোলজি, আর ঘুরিয়ে আনা যাচ্ছে না। সেখানে ব্যাপক কোনো ধ্বংসাত্মক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আমি একটা গলার ক্যান্সার চিকিৎসা করছিলাম, ওষুধ দেওয়ার পর কিছুদিন ভালো ছিল, ওষুধ খাওয়ার পরপরই মুখ থেকে অনেকটা রক্ত বের হয়েছিল। যদিও তার এরকম আগেও হতো, কিন্তু এতটা রক্ত কিন্তু আগে বেরোয়নি। এই ওষুধ খাওয়ার পরে রক্তের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু তার পরপরই একটা জিনিস লক্ষ্য করা গেল যে ম্যাজিকের মতন সব ব্যথা উপশম হয়ে গেল। এক্ষেত্রে তার ক্লু কি ছিল না, শক্ত বা তরল যে কোনো খাবারই কিন্তু তার গিলতে কষ্ট হচ্ছিল, একটা গলায় কাঁটা বেঁধার মতন একটা ব্যথা হচ্ছিল। রোগী প্রচন্ড বদরাগী এবং রিভেঞ্জফুল ছিল। তো এবং বেপরোয়া টাইপের ছিল। কারো সঙ্গে যদি ঝগড়াঝাটি অশান্তি হতো, তাহলে নিজে কোনো প্রাণের ভয় করতো না, এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি কোনোদিন শান্ত হন, অর্থাৎ মারামারি অবশ্যম্ভাবী। এরকম আরো অনেক লক্ষণের ভিত্তিতে তাকে যে ওষুধ দেওয়ার সেটাই দেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ দেওয়ার পর থেকে কিন্তু খাদ্য খাবার খেতে কোনো কষ্টই ছিল না। কিন্তু 1 মাস পরেই হঠাৎ করে একদিন রক্তবমি শুরু হয় এবং হাসপাতালে নিতে নিতেই মৃত্যু হয়। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ডক্টর কেন্টের
ষষ্ঠ পর্যবেক্ষণের অনুসারী হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে টু শর্ট রিলিফ অফ দি সিমটম। তো এরপরে আমরা আসছি 4 নম্বর পর্যবেক্ষণে। সেখানে কি আছে? এখানেও হোমিওপ্যাথিক বৃদ্ধির কথাই আছে, যেখানে রোগী খুব দুর্বল, তার শরীর সংগঠনটাই ওরকম। এখানে কি হয় না, জীবনী শক্তি উদ্দীপিত যখনই আপনি ওষুধ দিয়ে করতে যাচ্ছেন, এই দুর্বল শরীর সংগঠনের কারণে এটা বাধার সামনে পড়ছে। সেই কারণেই তার প্রথমেই এই বৃদ্ধি হয়। তো দীর্ঘ রোগভোগের ফলেও কিন্তু এই অবস্থার সৃষ্টি হতে পারে। এরকম একটা রোগীর উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন একজন গৃহবধূ যার বয়স এখন 80-র উপরে হবে, খুবই দুর্বল, সমস্যা হলো তীব্র কাশি, সাথে শ্বাসকষ্ট এবং জ্বর। কষ্টগুলো দেখা যাচ্ছে যে সকাল 11টা থেকে বাড়ি, দুপুরে সবচেয়ে বেশি হয়, তারপর একটু কম হয় বিকেলের দিকে, সন্ধ্যে থেকে আবার বাড়তে থাকে, রাত যত বৃদ্ধি হয় তত বাড়ে, মাঝরাতে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়। বিছানায় বসে সামনে যদি ঝুঁকে থাকে ভালো লাগে। কাশি আর শ্বাসকষ্ট যে কোনো ভাবে শুলেই কিন্তু তার বৃদ্ধি হয়। যদিও শ্বাসকষ্টের ক্ষেত্রে এটা অনেকটাই কমন সিমটম, কিন্তু সামনের দিকে ঝুঁকে বসে থাকলে আরাম হয়, এটা খুব একটা কমন না। হাঁটুর উপর মাথা দিয়ে হাত দুটোকে ফোল্ড করে হাঁটুর উপরে দিয়ে যদি মাথাটা তার উপরে দিয়ে রাখি, সেটা আরামদায়ক মনে করে। প্রচন্ড শীত কাতর, কিন্তু মাথা ঢাকতে পারে না, শরীরের অন্য সব অংশটাই ঢেকে রাখেন মোটা আবরণে। প্রচন্ড মানসিক উদ্বেগ এবং অস্থিরতা, সেই সাথে শরীরও স্থির থাকে না, অস্থির হয়ে উঠছে। জল পিপাসা নেই বললেই চলে, সামান্যতেই বকাবকি করতে থাকেন। শীতে এবং আবহাওয়া পরিবর্তনের সময় তার এইসব অসুস্থতার আক্রমণ বেশি দেখা যায়। জলীয় আর্দ্র আবহাওয়াতেও এটা বাড়ে। এরকম অবস্থায় 7 বছর আগে তাকে আর্সেনিক 0/2 10টা গ্লাস জল পরিবর্তন করে 1 ফোঁটা একবার খাওয়াই। কিন্তু তারপর থেকে তার সব কষ্টই ক্রমাগত বাড়তে শুরু করল, শেষ পর্যন্ত দম আটকে মরে যাওয়ার অবস্থায় এলো। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। প্রচুর অ্যান্টিবায়োটিক, এক্সপেক্টোরেন্ট, ব্রঙ্কোডাইলেটর ইত্যাদি ওষুধ দীর্ঘদিন প্রয়োগে তারপর সেটা বাগিয়ে আনতে পারলেন তারা। ইউএসজি রিপোর্টে দেখা গেল লাংসের 2-1টা লোব কনসলিডেটেড হয়ে গেছে,
গ্রাউন্ড গ্লাস স্ট্রাকচার হয়েছে, মিউকাসে ভর্তি, উপরের এবং মাঝের লোবগুলোতে মিউকাস ভর্তি হয়ে গেছে। বাঁদিকের মাঝের এবং উপরের লোবে কিছু নডিউল দেখা যাচ্ছে। সিবি নেট করা হয়েছিল এবং কফেরও অ্যাসিড ফাস্ট টেস্ট হয়েছিল, সেটা নেগেটিভ দেখা গেল। সিবি নেট করা হয়েছিল কিন্তু তাও নেগেটিভ এলো। তারপর দীর্ঘদিন ওষুধ চললো, শরীর ক্রমাগত দুর্বল হয়েছে, খাদ্য খাবার খেতে পারতেন না ভালো মতো, ভেতরে ভেতরে জ্বর অনুভব হতো, কিন্তু থার্মোমিটারে তাপমাত্রা উঠতো না। কিন্তু রোগী সবসময় বলতো চিকিৎসককে যে তার জ্বর আসছে, জ্বর হচ্ছে, কিন্তু চিকিৎসক জ্বর না পেয়ে শরীর সুস্থ রাখার জন্য কি করতো না, বিভিন্ন রকমের বৃদ্ধিকারী টনিক, রক্ত বৃদ্ধিকারী টনিক, কারণ তার মাঝারি ধরনের রক্ত শূন্যতা ছিল, যদিও সেটা সিভিয়ার না, মডারেট ডিগ্রিতে, খিদে হওয়ার টনিক দিতেন। কিন্তু গত 2 বছর আগে আবারও শীতের আগে দেখা গেল কাশি এবং হালকা জ্বর ভাব, সঙ্গে অস্বাভাবিক দুর্বলতা, তারপরে ঘুম না থাকা, এইসব দেখা দেওয়ায় দেখলাম যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় তো ভালো হচ্ছে না। তো আবারও রোগীর গার্জেনরা আমার হাতে ওই রোগীর চিকিৎসার ভার দেন। তো অ্যালোপ্যাথিক চিকিৎসকরা দেখলাম যে শেষ পর্যন্ত ওরা লাংসের এফএনএসি করার কথা বলেছে, যে ওই নডিউল গুলো থেকে টিস্যু নিয়ে টেস্ট করে দেখতে, কারণ সমস্ত টেস্টই তো নেগেটিভ হলো, অর্থাৎ সঠিক ডায়াগনোসিসে আসা যায়নি যে কেন এই জ্বরটা হচ্ছে, কাশি হচ্ছে। কিন্তু খুব দুর্বল থাকার জন্য তখন তাকে আর হসপিটালে ভর্তি করে এফএনএসি বা এই ধরনের টেস্ট করা হয়নি। তো যাই হোক, এই রোগিনীর কি অবস্থা, তার পিতৃকুল ঘেঁটে জানা যায় যে তার বাবা ভয়ানক কোষ্ঠকাঠিন্যতে দীর্ঘদিন ভুগে মারা যান। তিনি ভয়ানক রকম কৃপণ ছিলেন। মা অর্শ রোগে ভুগতেন, লিভারের বৃদ্ধি রোগে মারা যান। তিনিও অসম্ভব কৃপণ এবং কৌশলী প্রকৃতির ছিলেন। রোগীও ভয়ানক কৃপণ, পরিশ্রমী, অসম্ভব জেদি, স্বার্থপর, করে খুব সাহসী এবং অর্থলোলুপতা আছে মারাত্মক, প্রতিহিংসা পরায়ণতাও আছে অসম্ভব ভাবে, রাগলে খাওয়া বন্ধ, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থেকেছে। আজ পর্যন্ত কারো সাথে তার মতের মিল হয়নি, ঝগড়া আর অশান্তির মধ্য দিয়ে কেটেছে সারা জীবন। প্রত্যেকটি ঘটনা সে পুঁতির মালার মতন মনে গেঁথে রেখেছে এবং সেই সব ক্ষোভের কথা জানান। অতীতে বহুবার ভিজে গরম হাওয়ায় তার শ্বাসকষ্ট হয়েছে, সেই সঙ্গে টাটকা ঘন রক্ত নাক এবং মুখ দিয়ে ঝলকে ঝলকে বের হতো, এমনকি শ্বাস বন্ধ হয়ে একবার মরে গেছে বলে মনে করা হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ দমকা শ্বাস ফেলে বেঁচে যায়। তার হিস্টেরিক ফিট বহুবার হয়েছে আগে, যেখানে তার নানা রকম ভঙ্গিতে খিঁচুনি দেখা যেত।
জ্ঞান থাকতো না সেই সময়। সেই সময় সে যে সব কথা ভবিষ্যতের কথা বলতো তা কিন্তু আবার হুবহু মিলে যেত। এমনকি যখন সুস্থ অবস্থায় ঘুমের ভেতরে যেসব স্বপ্ন দেখতো তাও অবিকল মিলে যেত। এইসবের ভিত্তিতে তাকে ল্যাকিসিস 01 500 নম্বর গ্লাস জল পরিবর্তন করে 1 ফোঁটা খাওয়ানো হয় মাত্র। তারপর থেকে রোগগুলোর ক্রমাগত এই যে বৃদ্ধি দেখতে পাওয়া যায়, জ্বর, শ্বাসকষ্ট, শীতকাতরতা পুনরায় ফিরে আসে। ঠিক 7 বছর আগে যেমন তীব্র মাত্রায়, তার চেয়ে এবারও কিছু কম নয়। কিন্তু এবার ধৈর্য ধরতে বললাম। কিন্তু কাশি এবং শ্বাসকষ্ট এত তীব্রভাবে হচ্ছিল যে রোগীর প্রায় সহ্যের বাইরে। এই সময় রাগ এত তীব্র মাত্রায় হচ্ছিল যে তার পরিচর্যাকারীকেও গালাগালি করছিল। এত শীত ছিল যে ঘরের দরজা জানলা সবসময় বন্ধ করে রাখছিল। রোগীর গার্জিয়ানদের তরফ থেকে দিনে রাতে অসময়ে সময়ে এত ফোন আসছিল যে তাদের বোঝা যেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের এই রোগীকে নিয়ে ভরসা কি ছিল? না, রোগীর পুরানো লক্ষণ ফিরে এসেছে, যেগুলো ঠিক যেরকম জ্বর 7 বছর আগে ছিল, তার সঙ্গে সর্দি কাশি হাঁপানির টান যেরকম ছিল ঠিক সেরকম। মলত্যাগ এবং খিদে আগের চেয়ে ভালো। রোগে যতটা দুর্বল হওয়া উচিত ততটা দুর্বল লাগছিল না, অন্তত রোগী সেরকম বলছিল না। দীর্ঘ 7-8 মাস ক্রমাগত বৃদ্ধি হয়ে চলেছে। তারপর খুবই ধীরে উন্নতি, খুবই অল্প অল্প করে উন্নতি লক্ষ্য করা গেল। এইসব বৃদ্ধির সময় আর্সেনিকের মতো লক্ষণ থাকলেও আমরা কিন্তু তা দিইনি, কেননা এগুলো অতীতের চাপা পড়া লক্ষণ বলে আমরা গণ্য করেছিলাম। সময় গড়ালে আমরা দেখি তার মানসিক উদ্বেগ, অস্থিরতা কমেছে, গালাগালি বন্ধ হয়েছে, চোখ মুখে শান্ত ভাব এসেছে। প্রায় 1 বছর গড়ালে কত বছর শীত থেকে গরমে এই আবহাওয়া পরিবর্তনের সময় আবারও হুবহু আগের লক্ষণগুলো ফিরে আসে। কিন্তু কমজোরি আক্রমণ হলেও লক্ষণগুলো পরিষ্কার আর্সেনিকের চিত্রই আবার আগের মতো তুলে ধরে। এবার আমরা ভেবেচিন্তে আর্সেনিক 01 500 নম্বর গ্লাস পরিবর্তন করে 1 ফোঁটা খাওয়াই। প্রাথমিকভাবে কয়েকদিন সামান্য বৃদ্ধি দেখালেও এবার ধীরে ধীরে উন্নতি দেখিয়েছে। রোগী এখন যথেষ্ট ভালো আছে, বিশেষত মনের দিক থেকে। শরীরের রোগও 75% ভালো। এই দীর্ঘ অপেক্ষার পরে আবার হয়তো আমরা ল্যাকিসিসে ফিরে যেতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ এটাই বেসিক মায়াজমকে দূর করতে সাহায্য করেছে। এ থেকে আমরা একটা মন্তব্য করতে পারি, যেটাই হলো ডাক্তার কেন্টের দ্বিতীয় পর্যবেক্ষণ, যেখানে লং অ্যাগ্রাভেশন বাট ফাইনাল বাট স্লো ইমপ্রুভমেন্ট। সুতরাং এই পর্যবেক্ষণটা যে ডক্টর কেন্ট অনেক জায়গায় বলেছেন যে দ্বিতীয় পর্যবেক্ষণে, অ্যাকচুয়ালি ডক্টর কেন্টের এটা দ্বিতীয় পর্যবেক্ষণ 12 এর মধ্যে, যে লং ওয়াচফুলনেস এইসব রোগীর ক্ষেত্রে দরকার হয়, প্রচুর ধৈর্য দরকার হয়। কারণ যখন বাড়ির লোকেরা এত চাপাচাপি করছে এবং বাজে ভাষায় কথা বলছে, তখন কিন্তু চিকিৎসকের মাথা ঠিক রাখা খুব
প্রয়োজনীয় বিষয়, এবং এটা না থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করা একেবারেই অসম্ভব বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং একথা বলে আমি পরবর্তী পর্যায়ের হোমিওপ্যাথিক বৃদ্ধি নম্বর 5 চলে যাচ্ছি। এখানেও কিন্তু সঠিক ওষুধই আমরা দিয়েছি, তবু আমরা কি দেখতে পাচ্ছি না, কিছু অবাঞ্ছিত লক্ষণ ফিরে এসেছে এবং রোগীকে খুব ট্রাবল দিচ্ছে, এবং রোগী এসে বলছে যে আমি ডাক্তারবাবু আমি ভালো নেই। তো ডাক্তারবাবু কেন ভালো নেই তার উত্তর খুঁজতে চেষ্টা করছেন। এক্ষেত্রে রোগী অনেক সময়ই এত কষ্ট পায় যে চিকিৎসককে বিরক্ত করতে থাকে এবং আরাম পাওয়ার জন্য সে চাপ দিতে থাকে। কিন্তু এক্ষেত্রেও একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক নিশ্চিতভাবে জানেন রোগী যতই কষ্ট পাক না কেন, যত কঠিন প্যাথোলজি হোক না কেন, রোগী আরোগ্যের দিকে তখনই যাবে যদি আরোগ্যের সূত্র মেনে সেটা চলে। এমনকি ক্যান্সারের ক্ষেত্রেও দেখেছি যে এই বৃদ্ধি মানে পুরনো লক্ষণ যদি ফেরত আসে, আমরা দেখেছি যে রোগী ভালো নেই কেন, কারণ এগুলো হচ্ছে পুরনো লক্ষণ, কিন্তু রোগী ভুলে গেছে অনেক দিনের পুরনো লক্ষণ বলে তার মনে নেই। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাড়ির কেউ হয়তো বলল, অনেক যারা পুরনো বয়স্ক লোক, যে হ্যাঁ ওর এই ছিল অত বয়সী, তখন কিন্তু চিকিৎসক নিশ্চিত হতে পারেন। এ প্রসঙ্গে চিকিৎসায় অনেক রোগীর কথা ভিড় করে এলেও একটা সাংঘাতিক রোগীর কথা এখানে উল্লেখ করছি আমি। ছিল রোগিণী এসেছে মূলত কি জন্য, মলদার থেকে তার কি হয়, থেকে থেকে মানে পিরিয়ডিক্যালি প্রচুর রক্তপাত হয়। আর এই সমস্যাটা প্রায় 5 বছর থেকে হচ্ছে। আগে 2-3 মাস অন্তর এই রক্তটা বেরোতো, এখন 15 দিন অন্তর অন্তর বেরোচ্ছে। হিমোগ্লোবিন লেভেলটা 3 মিলিগ্রামের আশপাশে হয়ে নেমে আসে। তখন তার শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা, রেক্টোস্কোপি, সিবিসি সহ সব ধরনের রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান সবই করেছেন, কিন্তু কোন রোগের কোনো কারণ ধরতে পারেননি। এমত অবস্থায় হোমিওপ্যাথিতে এসেছেন। রোগিণীর এই রোগের প্রথম সূত্রপাত তিনি বললেন যে গরমকালের রোদে ধান সিদ্ধ করার পর থেকে, গ্রামের রোগী তো ধান সিদ্ধ করতে হয়, রোদে ধান সিদ্ধ করার পর থেকে এটা হয়েছে। একে গরম, অন্যদিকে খিদে পেটে দীর্ঘক্ষণ থাকা, জল না খাওয়া ইত্যাদি উত্তেজক, প্রচুর ঘাম হয়ে বেরোনো শরীর থেকে ইত্যাদি উত্তেজক কারণে গুলো ছিল। তারপর থেকেই তার এটা শুরু হয়। রোগিণী অস্বাভাবিক ভীতু প্রকৃতির,
যে কোনো কিছু করার আগেই ভয়ে আধমরা হয়ে যায় আর অস্বাভাবিক রকম কিপটে। এরকম কয়েকটি লক্ষণ এবং আরো কিছু পর্যবেক্ষণের সাপেক্ষে আমরা লাইকো 0 2 D 300 নম্বর গ্লাস পরিবর্তন করি। তারপরের ভিজিটেই রোগিণী বলেন তিনি মোটেই ভালো নেই, কারণ তার গায়ে পায়ে প্রচুর দাগ বেরিয়েছে। আমরা জানি যে এটা পুরনো লক্ষণ, তাই রোগিণীকে সাবধান করে দিই এটা যেন সে কোনোভাবেই কোনো ওষুধ লাগিয়ে বা খেয়ে বসিয়ে না দেন। কিন্তু প্রত্যেক ভিজিটেই দেখা যাচ্ছে দাগ দ্রুত বেগে সারা শরীরে ছড়াচ্ছে, ভয়াবহ চুলকানি, রক্তারক্তি কাণ্ড, পরনের কাপড় রক্তে আর পুঁজে ভিজে যাচ্ছে। তিনি অস্থির হয়ে কাঁদছেন, হাতে পায়ে ধরার মতন করে বলছেন যে কোনো ভাবে এটা থামিয়ে দিন ডাক্তারবাবু, আমি রাতে ঘুমোতে পারছি না, আমি খেতে পারছি না, ইত্যাদি ইত্যাদি কত যে কথা সে বলার নেই। তিনি এইটা ছাড়া আর কোনো কিছুই জিজ্ঞাসায় বলতে চাইছেন না। এখন আপনি কি করবেন? চুলকানি থামাবেন নাকি রক্ত পড়া থামাবেন? তার এগুলোর মধ্যে এই দুটোর একটা হলো জীবনদায়ী আর অন্যটা হলো তো জীবনঘাতী। তবে এর মধ্যেও লক্ষ্য করা গেল তার ভয় ভাব কিছুটা হলেও কমেছে, তার রক্ত পড়ার পরিমাণও কম হচ্ছে। 15 দিনের পরিবর্তে এবার 2 মাস পর পর রক্ত দিতে হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বিস্মিত করে তা হলো হিমোগ্লোবিন লেভেল 3 মিলিলিটার 3 মিলিগ্রাম পার ডেসি লিটার যেটা আছে ডিএল, 3 মিলিগ্রাম পার ডিএল এর কাছে হলেও তিনি আগের মতো অত দুর্বলতা বোধ করেন, বিছানায় শুয়ে থাকেন, হালকা কাজ করতে পেরেছেন। সুতরাং রোগের কারণ জানার জন্য আমরা চেন্নাইতে যে আরো উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করার কথা পরামর্শ দিয়েছি, কারণ কেন রক্ত বেরোচ্ছে সেটা তো আমরা নিশ্চিত হতে পারছি না। কিন্তু অন্য যে কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করানোর কথা বারণ করে দিয়েছি। এক্ষেত্রে আমরা নিশ্চিত কোন সিদ্ধান্তে আসতে পারছি, কেননা রোগ ভিতর থেকে বাইরের যন্ত্রে বেরিয়ে এসেছে, ডক্টর হেরিং এর আরোগ্য নীতি মেনে চলেছে, ডক্টর কেন্টের নীতিসূত্রও এক্ষেত্রে মেনে চলেছে, যেটা হলো 11তম পর্যবেক্ষণ ডক্টর কেন্টের, the old symptom observed to reappear। আর ডক্টর হেরিং এর নীতি হলো from inward to outwards, from most important organs to less important organ। তো যাই হোক, এগুলো তো চিকিৎসকের বিচার্য বিষয়। সেক্ষেত্রে রোগ যতই ভয়াবহ হোক চিকিৎসককে ঘাবড়ালে মোটেই চলবে না। রোগী যতই ছটফট করুক চিকিৎসককে মোটেই ছটফট করা চলবে না। এবং রোগীকে সে কথা আমরা বলেছি যে আপনি এটা রোগটা থামিয়ে আপনি বাঁচতে চাইছেন, কিন্তু আপনি বাঁচতে পারবেন। আমি যদি এই চুলকানি থামিয়ে দিই আপনি মলদ্বারের ওই রোগে মারা যাবেন, কিন্তু চুলকানি যত সময় থাকবে আপনি তত সময় মরবেন। এটাকে দীর্ঘ সময় ধরে কাউন্সিলিং করে এই কথাটা তাকে আমরা বোঝাতে পেরেছি। সুতরাং চিকিৎসকের এই কাউন্সিলিং করার বিষয়টাও কিন্তু এক গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটাও যদি তিনি ভালো মতো না জানেন তাহলেও কিন্তু তার ওষুধ কার্যকরী ভূমিকায়
চালানো খুব বিপজ্জনক হবে। সুচিন্তিত ভাবে বক্তব্য, যেই রোগী যেমন ভাবে বুঝতে পারেন ঠিক তেমন ভাবে তুলে ধরা এবং তার মননের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা হচ্ছে হোমিও চিকিৎসকের এক মহান গুরু দায়িত্ব। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে ওষুধ দেবার পরে নতুন কোন লক্ষণ নিয়ে রোগী এলো, কিন্তু আমরা বুঝতে পারছি না যেটা পুরনো লক্ষণ, না রোগের বাড়াবাড়ি, না ওষুধের লক্ষণ। কোনটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তখন কিন্তু আমাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে প্রচন্ড অসুবিধে হয়। কেননা কোন চর্মরোগ, অর্শ কিংবা বাতরোগ নিয়ে এলো, অথচ রোগী বলছে এবং তার আত্মীয় স্বজনও বলছেন এসব ওই রোগীর জীবনে কখনো ছিল না, আপনার ওষুধ খাওয়ার পরে এইগুলো দেখা দিয়েছে। তা জীবনে কখনো ছিল না, অথচ ওষুধ খাওয়ার পরে বেরিয়ে এসেছে, অথচ ওষুধ ঠিক মতন কাজও করছে। এটা রোগীরও লক্ষণ নয়, রোগেরও লক্ষণ নয়। হোয়াট ইট ইজ? এইখানে চিকিৎসক প্রচন্ড ধন্দে পড়ে যান। হ্যাঁ, এমন হতেই পারে যে তাদের আত্মীয় স্বজনদের কারো হয়তো মনে নেই, শিশুকালে হয়তো রোগটা হয়েছিল। এমন ক্ষেত্রে চিকিৎসক লক্ষ্য করবেন রোগী সার্বিক লক্ষণের ক্ষেত্রে, বিশেষত মানসিক লক্ষণের ক্ষেত্রে উন্নতি লাভ করছেন কি না। যদি করে, উন্নতি যদি করে, তবে চিন্তার কারণ নেই, ওয়েট অ্যান্ড অবজার্ভ। কিন্তু 40 পার হয়ে যাওয়া এক মহিলা রোগীর ক্ষেত্রে, রোগিণীর ক্ষেত্রে আমি দেখেছি যে মায়োজমেটিক পরিবর্তন লক্ষ্য করে ওষুধ দিতেই রিমেটয়েড আর্থ্রাইটিস এসে হাজির হয়েছে। তার সন্ধিগুলো ফুলে গেছে, এত ফুলেছে যে নড়াচড়ার ক্ষমতা তার নেই, এবং সেটা তার অতীতে কিন্তু কখনোই ছিল না। এটা তার গার্জেন, সে নিজে, তার পুরনো যার আত্মীয় স্বজন, মা বাবা, কেউই কিন্তু নিশ্চিত করতে পারেনি। আর এটা আরোগ্যযোগ্য রোগও তো নয়, আমরা সেটা সবাই জানি। এবং আমরা ব্লাড টেস্ট করেছি, সব রকম ব্লাড টেস্ট করে জানতে পেরেছি যে আরএফ ফ্যাক্টরটা অনেক বেড়ে গেছে। সুতরাং এটা রিমেটয়েড আর্থ্রাইটিস, যেটা ক্লিনিক্যালিও সাপোর্ট করছে। কিন্তু তার মানসিক দিক কিন্তু আগের তুলনায় ভালো, যদিও অনুসন্ধানে জানা যাচ্ছে তাদের বংশের মধ্যে কিন্তু ওই রোগ আছে বিভিন্নভাবে, কিন্তু তার ছোট থেকে এ পর্যন্ত তার এই জিনিসটা নেই। সুতরাং এই পর্যবেক্ষণ ডাক্তার কেন্টের কোনো পর্যবেক্ষণের মধ্যেই ফেলতে পারছি না। সুতরাং এটা বলতেই পারি, if the old symptom of family history in complex or combined form appears at any stage of patient's life, the progress is very bad. অবজারভেশন করতে পারি। এটা আসে কেন? তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ওই জিনিস আছে। একটা মায়োজমেটিক স্টেজ চলে যাওয়ার পরে সেই সুপ্ত মায়োজমের কপিটা সেটা এখন ফুটে উঠেছে, এবং যেই কপিটা এত ডেঞ্জারাস যে এটা ওল্ড সিম্পটমের মধ্যে ফেলা যাচ্ছে না, কিন্তু
এটা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আছে, এবং এই ধরনের ক্ষেত্রগুলো খুবই ডেঞ্জারাস হয়। আমরা অখন এই জিনিসের কিন্তু সম্মুখীন হই। যেমন ধরুন, একটা বয়সের পরে আরো একটা ইয়াং ছেলের আমি দেখেছি যে সে শান্ত স্বভাবের ছিল, সবার সঙ্গে মিশতো, খেলাধুলো করত, তার ব্যবহারও খুব ভালো, পড়াশোনায় ভালো, সব দিকেই ভালো, ওবিডিয়েন্ট একটা ছাত্র। হঠাৎ করে বছর 20 বয়স হবে, 20 থেকে 25-এর মধ্যে ঠিক উল্টো বিহেভিয়ার শো করতে শুরু করে দিল, এবং প্রচন্ড, সে যতটা না ভয় ছিল না, তার চেয়ে এখন প্রচুর ভয়, বিভিন্ন রকমের ফোবিয়া। ঠাকুর ভক্ত কোনোদিন সেরকম ছিল না, এবার মা কালী নিয়ে এসে চরম মানে আবেগগ্রস্ত। এবং শিব ভক্ত, শিবের ভক্ত হয়ে পড়েছে, যেটা আগে কখনোই ছিল না, অর্থাৎ তীব্র রিলিজিয়াস হয়ে পড়েছে। আগে সে উদ্ধত ছিল না, এখন প্রচুর উদ্ধত। সমস্ত সিমটমস গুলো টেক আপ করার পর দেখা যাচ্ছে, এবং অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরাও ডায়াগনোসিস করছেন যে এটা সিজোফ্রেনিয়া। তারা সিজোফ্রেনিয়া রোগীর ওষুধ দিয়ে যাচ্ছেন, ড্রাগিং হচ্ছে, রোগ ভালো থাকছে, আবার উঠে পড়ছে, আবার ডোজ বাড়াচ্ছে, এই যুদ্ধ চলছে। এরকম অবস্থায় আমাদের কাছে আসে, এবং আমরা কি করি? এই মায়াজমেটিক স্টাডি ফ্যামিলি হিস্ট্রিতে থেকে শুরু করে এ পর্যন্ত করে কি দেখতে পাচ্ছি, যে তার ছোটবেলা থেকে অবশ্যই এই ডিজিজটা ছিল না। তাহলে এই বয়সে হঠাৎ একটা মানসিক আঘাত খেয়ে পেয়েছিল সে, সেই আঘাতের পর থেকে সেই সুপ্ত অবস্থাটা উঠে পড়লো। কারণ এই সুপ্ত অবস্থাটা ছিল কোথায়? এই সুপ্ত অবস্থাটা খুঁজলে দেখা গেছে তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে রয়ে গেছে। সুতরাং these are not the old symptom but a miasmatic change। এবং এইটা অনেক সময় এসে যায় যে হঠাৎ করেই একটা কোনো ঘটনার পর থেকে এই সিমটমস গুলো এসে যাচ্ছে, এবং এটা কোন অবজারভেশনের মধ্যে ফেলা যাবে সে নিয়ে চিন্তার বিষয় রয়েছে। এবার আমরা যাচ্ছি 5 নম্বর জিনিস। তো বললাম যে ওল্ড সিমটম অবজার্ভ টু রিঅ্যাপিয়ার, এবং সেই সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি থেকে আগত যেই সমস্ত গ্রেভ ডিজিজ গুলো হঠাৎ করে দেখা দিচ্ছে, তা নিয়ে কিন্তু চিকিৎসকদের বহুত সচেতন হওয়ার দরকার। এই বিষয়ে আমি সেই জন্য সচেতন করলাম এখানটায়। তারাও তাদের প্র্যাকটিসে সেই জিনিসগুলো সচেতন ভাবে নিশ্চয়ই প্রয়োগ করবেন, এই আশা রাখছি। এই আশা রেখে আমি হোমিওপ্যাথিক বৃদ্ধি 6 নম্বর জায়গায় চলে যাচ্ছি, যেখানে এই ওষুধটা মানে হোমিওপ্যাথিক ওষুধটা সঠিক মাত্রাও, সেখানে ওষুধ সঠিক, মাত্রাও খুব সঠিক, এবং এমন ভাবে কাজ করেছে যে রোগজ শক্তির তুলনায় এখানে ওষুধের শক্তি সামান্য বেশি হওয়ায় একটা বৃদ্ধি ঘটেছে। সেই বৃদ্ধিটা কিরকম? খুব দ্রুত হয়েছে, কিন্তু অল্পস্থায়ী হয়েছে, কিন্তু সেটা খুব শক্তিশালী ভাবে ধাক্কা দিয়েছে। এরকম একটা কেস আমরা দেখতে পাচ্ছি। এই অভিজ্ঞতাটা বিশুদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসকরা তাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বারবারই এটা লক্ষ্য করে থাকবেন, আর এটাই হলো আদর্শ ওষুধ নির্বাচনের মানদণ্ড। তবে
ওষুধ যতই সুনির্বাচিত হোক না কেন, কতগুলো জিনিস তো এটা মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে রোগের প্রকৃতিটা কেমন, রোগীর প্রকৃতিটা কেমন, রোগীর রোগ প্রবণতাটা কেমন, সাসেপ্টিবিলিটি, রোগের সিট কোথায়, বসতি কোথায়, তার কোন স্টেজে আছে। কম বৃদ্ধি দেখাতে পারবে সেটাও কিন্তু নয়। কিন্তু যেখানে এই সমস্ত জিনিসগুলো সবকিছুই ঠিকঠাক থাকবে, যেমন রোগীর ভালো ভাইটালিটি আছে, রোগের বসতি শরীরের বাইরের যন্ত্রগুলোতে আছে, যেমন স্কিন সাবকিউটেনিয়াস বা যন্ত্রগুলোর বাইরের দিকে আছে, তার নার্ভাস সিস্টেম বেশ সক্রিয় অবস্থায় আছে। সুতরাং একটা সঠিক ওষুধ, তার মাত্রা সঠিক, কোনো বাধা না পেয়ে চমৎকার কাজ দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর এটাই হলো আমাদের আদর্শ একটা পর্যবেক্ষণ, যেটা ডক্টর কিম তার তৃতীয় পর্যবেক্ষণে এটা বলেছেন, যে অ্যাগ্রাভেশন ইজ কুইক, শর্ট অ্যান্ড স্ট্রং উইথ উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ দি পেশেন্ট। তো এখানে রোগের প্রকৃতি এবং প্রবণতা বুঝতে আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি, মানে সঠিক সিদ্ধান্তে আসতে পারি না। রোগটা সক্রিয় মায়াজম কোনটা এবং লক্ষণ বিচার করে তবে তো প্রবণতার, অর্থাৎ রোগ প্রবণতার মাত্রা বুঝতে হয়। সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এরকম হওয়ার জন্যই কি হয়, আমাদের ওষুধের শক্তি মাত্রা কোনোটাই ঠিক থাকে না। আর এরকম ক্ষেত্রেই হোমিওপ্যাথিক বৃদ্ধির মাত্রা বেশি হয়ে যায়। এমনকি আমরা সেক্ষেত্রে ওষুধের যদি খুব ক্ষুদ্র মাত্রা ব্যবহারও করি, তা সত্ত্বেও এই কাণ্ডটি ঘটে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের। একটা সাইনোসাইটিসের রোগী এক সময় আমার কাছে চিকিৎসায় আসে, মানে ভয়ানক সাইনোসাইটিস, মানে একবার শুরু হলেছে দিন রাত 2-3 দিন তার বিছানায় থাকতে হবে, ঘর অন্ধকার করে থাকতে হবে, এবং তাতেও যন্ত্রণা কমবে না, ছটফট করতে থাকবে, ঘুম আসবে না, বমি হতে থাকবে, এরকম নানা রকমের অসুবিধাগুলো সঙ্গে থাকে। তো যাই হোক, একে কেস রেকর্ডিং যদি আমি এখন শোনাই তো সে দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপে বলবো। একে আমি এই সমস্ত সিমটম পর্যবেক্ষণে ন্যাট্রামিউট 03 শক্তির ওষুধ অনেক লঘুকরণ করে খাইয়েছিলাম, প্রায় 400 গ্লাস হবে। এই ওষুধটা খাওয়ানোর পরেই কিন্তু তার গায়ে স্ক্যাবিস বেরিয়ে আসে। এই স্ক্যাবিসটাই ছিল তার অনেক বহুদিনের পুরনো রোগ, এবং সেটাকে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে চাপা দেওয়া হয় সেই সময়। তো এবার কি হলো না, এই যে রোগ 3-4 থেকে শুরু করে 6-7 মাস ধরে ক্রমাগত বাড়তে শুরু করলো, এবং তার সারা শরীরে ছড়িয়ে পড়লো, এমন কোথাও জায়গা নেই যে তা বাদ যায়। তো এরকম অবস্থা চললো প্রায় 1 বছর, এবং 1 বছর রোগী নিজেও অস্থির, আর আমাকেও রাত বিরত অস্থির করে মারল। কিন্তু আমি জানছি যে ওষুধ ঠিকভাবে কাজ করছে,
তার মাথার যন্ত্রণা গ্র্যাজুয়ালি কমে আসছে, এখনো হচ্ছে, কিন্তু খুব কম মাত্রায় তার সহ্যের সীমা, এবং রোগীও সেটা বুঝছে এবং তাকে সেটা বোঝাচ্ছি, ফলে সে নিজেও বুঝতে পারছে যে হ্যাঁ, ডাক্তারবাবু ঠিক কথা বলছে, যে আমার আগের মতন ওই রকম মাথার যন্ত্রণাটা হয় না, এখন হলে খুব অল্প মাত্রায় হয় এবং একদিনের মধ্যেই তা চলে যায়। সুতরাং তার এই চুলকানি নিয়ে যতই লাফালাফি করুক, তাকে বুঝিয়ে রাখছি যে এটাও চলে যাবে, কিন্তু আপনার কষ্ট সহ্য করতে পারলে চলে যাবে। রোগী অনেক স্থির শান্ত প্রকৃতির হলেও, আর ইন্ট্রোভার্ট পেশেন্ট তো একটা মিউট, খুব ইন্ট্রোভার্ট এবং সহ্য ক্ষমতা আছে, তা সত্ত্বেও এই চুলকানি বেরিয়ে আসায় সে কিন্তু তার সমস্ত সহ্য ক্ষমতা তলানিতে চলে গেছে। তো যাই হোক, এরকম 1 বছর পরে দেখা গেল যে তার মাথার যন্ত্রণা বিদায় নিয়েছে, এবং সেই যে মাথার যন্ত্রণা বিদায় নিল, তার পরবর্তী 7 বছর আর তাকে কিন্তু কোনো ওষুধ দিতে হয়নি আমার। তো বুঝুন কি অবস্থা, যে কি ভয়ানক বৃদ্ধি, এবং কত বৃদ্ধিটা দীর্ঘস্থায়ী হলো। কিন্তু এই গত 7 বছর আর তাকে কোনো ওষুধই দিতে হয়নি। তাই রোগীকে কষ্ট না দিয়ে আমরা যদি রোগ সারাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই চাই, আমরা কি চেয়েছিলাম যে এত কষ্ট হোক রোগীর? কিন্তু রোগের প্রকৃতি, তার অবদমনের ইতিহাস এবং তার সাসেপ্টিবিলিটি টু দ্যাট মেডিসিন এমন জায়গায় নিয়ে গেছে যে রোগী প্রচন্ড কষ্ট পেয়ে গেল। কিন্তু এইটা আমাদের এই তৃতীয় পর্যবেক্ষণের সূত্র অনুযায়ী কিন্তু হলো না। এখানে লং অ্যাগ্রাভেশন এবং ফাইনাল ইমপ্রুভমেন্ট হলো। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষণের মতন হলো, যে লং অ্যাগ্রাভেশন কিন্তু ফাইনাল ইমপ্রুভমেন্ট হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্যবেক্ষণে এরকম হয়েছে। কিন্তু দ্বিতীয় পর্যবেক্ষণে এই কথাটা বলা আছে যে রোগী খুব দুর্বল প্রকৃতির এবং রোগ ভুগে তার ভাইটাল ফোর্সের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে তার রিয়াকশন করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা নয়, অর্থাৎ দ্বিতীয় পর্যবেক্ষণের সঙ্গে এটা মিলও নেই, কারণ এখানে রোগীর ভাইটালিটি খুব ভালো আছে, রিয়াকশন করার ক্ষমতা খুব ভালো, এত সত্ত্বেও সে অনেক বেশি তার সাসেপ্টিবিলিটি এবং অবদমনের ইতিহাস দীর্ঘদিন, সেইগুলো ভেতরে থাকার জন্য আমাদের ভাইটাল ফোর্স যে চাপে ছিল এতদিন, সেই চাপটা যখনই মুক্ত হচ্ছে, তখন তীব্র মাত্রায় একটা, ধরুন বাঁধ, যেমন আমাদের ওই ইয়েতে বাঁধটা আছে ফারাক্কা, জল ধরে রেখেছে, কিন্তু জল যখন বর্ষাকালে অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, তখন অনেক কিউসেক জল হয়তো হঠাৎ করে ছেড়ে দিতে হয়। তখন ছেড়ে দেওয়ার জন্য কি হচ্ছে না, চারিদিক ভাসিয়ে নিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। তো এই রোগীর ক্ষেত্রেও সেরকমই একটা স্ট্রং রিয়াকশন দিচ্ছে, ঠিকই শক্তিশালী একটা রিয়াকশন দিচ্ছে, কিন্তু অল্পস্থায়ী হচ্ছে না। বৃদ্ধিটা উদ্রুত হচ্ছে, দ্রুত বৃদ্ধি, কিন্তু অল্পস্থায়ী হলো না, এখানে দীর্ঘস্থায়ী হলো। কেন হলো? কারণ রোগের পরিস্থিতি, প্রকৃতি এবং প্রবণতা, রোগের প্রবণতা, এগুলো অনেক বেশি ছিল। সুতরাং এই বিভিন্ন ফ্যাক্টর গুলো
চিকিৎসককে বুঝে উঠতে হবে, বুঝে উঠে তবেই ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। আমার মনে হয় ন্যাট্রামিউট 0.3 না দিয়ে 0.1 দিলে ভালো হতো, কিন্তু তখন অতটা জাজমেন্ট করতে পারিনি। 0.1টা অনেকটা ডাইলুট করে অনেক গ্লাস জল পরিবর্তন করে দিলে কি হতো তা আমরা জানি না। যদিও আমার মনে হয় বৃদ্ধি শো করতই, কারণ রোগের রোগ প্রবণতা এবং রোগের প্রকৃতিটাই ছিল সাপ্রেসড। সুতরাং আজকে আমি রোগের বৃদ্ধি মানে হোমিওপ্যাথিক বৃদ্ধি কত রকমের হতে পারে, 6 রকমের হতে পারে, সে সম্পর্কে আলোচনা শেষ করলাম। আগামী দিন আমি রোগের বৃদ্ধি সম্পর্কে বলবো, সেগুলো কত রকমের হতে পারে। সেটা মোটামুটি আমার প্রফর্মায় 5 রকমের আছে। আমি সেগুলো পরের দিন আলোচনায় যাব। তারপরে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আস্তে আস্তে আবার এগোতে থাকবে। অর্থাৎ এইগুলো জানার পরে আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। অর্থাৎ এইগুলো যুক্তির সাহায্যে বুঝতে পারলেই আপনি সেকেন্ড প্রেসক্রিপশনে কি প্রেসক্রিপশন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি বুঝে যাবেন। এইটুকু বললেই আমি আজকের বক্তব্য শেষ করছি। আমাদের সঞ্চালকের উপরে আমি ছেড়ে দিলাম। ধন্যবাদ। শুভরাত্রি।